তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সায়েন্স পিক্স। আমি সায়ন। তো আজকে আমরা কথা বলবো যে কুইন অফ টিয়ার্সের যে বাকি এপিসোড, মানে 8 থেকে 16, এই 8টা এপিসোডের রিভিউ। এর আগে আমরা 1 থেকে 8 এপিসোডের রিভিউ করেছি। তো এই সিরিজটা আমার 2024 দেখা এখন অবধি সেরা সিরিজ, মানে একেবারে সেরা সিরিজ। মানে স্ত্রী 2 দেখে হলে যেরকম গুজবাম্পস পেয়েছিলাম, এন্টারটেন হয়েছিলাম, এই সিরিজটা যেন বাড়িতে বসে দেখে তার থেকেও বেশি মজা প্রোভাইড করতে পারে, যেটা সব থেকে বেশি প্রয়োজন। এন্টারটেনমেন্ট পুরো, তার সাথে এন্টারটেনমেন্ট, তার সাথে ইমোশন, এবং তার সাথে ছোটো ছোটো প্লটের দারুণ দারুণ টুইস্ট, যেগুলো কিন্তু মাথা ঘুরিয়ে রেখে দেবে। সুতরাং এই সিরিজটা, মানে কুইন অফ টিয়ার্সটা কিন্তু একটা মাস্ট ওয়াচ রেকমেন্ডেশন। এবার যদি আমরা এটা নিয়ে কথা বলি যে সিরিজটা এত ভালো কেন লাগছে, সেই জিনিসটা নিয়ে, তো প্রথমে একটা জিনিস পড়ে রাখা দরকার যে কুইন অফ টিয়ার্সটা যে এত মানুষের ভালো লাগছে, সেটার কারণ হচ্ছে কিন্তু হেইনে যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু প্রথমে একদম গম্ভীর একটা চরিত্র, যে বেশি ওপেন আপ করে না, এবং যে একটা কোম্পানির সিইও, এবং পরবর্তীকালে ধীরে 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 কিন্তু তার একটা গ্রোথ হয়। এবং হেইনে যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু যেহেতু তার কোনো ইমোশন নেই, সে ইমোশনাল হয় না, সে একদমই কাঠখোট্টা গম্ভীর, তো তার প্রতি বা তাকে দেখে যে ইমোশন ইভোক হবে, সেটার সুযোগ কিন্তু কম। অথচ কি সুন্দর প্লটের মধ্যে একটা ডিভাইস অ্যাড করে দিয়েছে যে হেইনা চরিত্রটা কিন্তু বেশি দিন বাঁচবে না। এর ফলে কি হচ্ছে যে হয়তো চরিত্রটা ইমোশনাল নয়, চরিত্রটা অতটা লাইভলি নয়, চরিত্রটা গম্ভীর, চরিত্রটা সব কিছুর পেছনে লজিক খোঁজে, চরিত্রটা পর্যন্ত বিজনেস মাইন্ডেড, বাট যেহেতু প্রথমেই এস্টাবলিশ করে দিল যে তার আয়ু বেশি দিন নেই, তার জন্য কিন্তু কি হলো যে তার প্রতি যে ইমোশন, সেটা কিন্তু অটোমেটিক্যালি ইভোক হয়ে গেল। তো এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক, এরকম ছোটো ছোটো জিনিস করা হয়েছে। আমি আরেকটা যদি সাইডের কথা বলি, যে এখানে মেন যে চরিত্র হেইন, এবং তার সাথে হিরো এবং ভিলেন, এটা তো আমরা দেখতে পাচ্ছি এদের চরিত্রে স্পেস থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে তার পাশাপাশি আরও দুটো রিলেশনশিপকে কিন্তু ভীষণ টাইটলি বাঁধা হয়েছে। সেটা হয়েছে যে, মানে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে তার হেইনের যে পিসির চরিত্র যেটা, সেটাকে, এবং তারপরে হচ্ছে যে হেইনের ভাইয়ের চরিত্র যেটা, তাদের দুজনের সম্পর্কটাকে কিন্তু ভীষণ টাইটলি বোনা হয়েছে। এবং প্রথম দিকে আমরা যেরকম দেখতে পাই যে হেইনের যে ভাইয়ের চরিত্র, সে প্রচণ্ড গবেট, তার মাথাতে বুদ্ধি নেই প্রায়, এবং সে জাস্ট একটা খ্যাপার মতো থাকে, ঠিক আছে, এবং তাকে দেখলেই মনে হয় যে গবেট। বাট এবং তার পিসির যে চরিত্রটা, সে মোটেও তাকে দেখে লাইকেবল মনে হয় না, মানে তাকেও যে কেউ লাইক করবে, তাকেও যে কেউ ভালোবাসবে, এটা দেখে মনেই হয় না। ও মানে উপরন্তু প্রথম প্রথম তো তাকে দেখে যথেষ্ট ইরিটেটিং লাগে। বাট এই যে একটা চরিত্র সম্পূর্ণ গবেট আর একটা চরিত্র সম্পূর্ণ ইরিটেটিং, সেটাকে শেষ অবধি এমনভাবে একটা ক্লোজার দেওয়া হয়েছে সুন্দর মতন, যে সেটা কিন্তু মন কেড়ে নেয়, মন জয় করে নেয়। তো সেটা একটা অবশ্যই ভীষণই পজিটিভ একটা দিক এই কুইন অফ টিয়ার্স সিরিজের। এবং সেটা যত বেশি এপিসোড বাড়তে থাকে, তত বেশি কিন্তু মজাটা পাওয়া যায় এদের চরিত্রের, যেটা সব থেকে মানে ভালো দিক এটা। এবং এর পাশাপাশি যদি আমরা হিরোর চরিত্রে আসি, তো হিরোর চরিত্রটা কিন্তু মানে যথেষ্ট বেশি, প্রথম দিকে আমরা দেখতে পাই ফ্রাস্ট্রেটেড, এবং সে বলছে যে আমি মদ খাবো না, কারণ মদ খেলে আমাকে কিউট লাগে, এবং সেটা তার বউ বলেছে, যার কাছ থেকে সে ডিভোর্স চায়। তো সে বলে আমি কেন কিউট মুখটা নিয়ে জন্ম নিলাম। তো সেই সিনগুলো যেরকম ফানি সিন, তারপরে সে যখন কোথাও গিয়ে মদ খাচ্ছে বা সময় কাটাচ্ছে, সেখানে কিন্তু গুপ্তচর লেলিয়ে দেওয়া হয়েছে তার পিছনে। এবং সব থেকে যেটা খারাপ লাগে প্রথম দিকের এপিসোডে, যে সে একটা চাষির ছেলে, এবং চাষির ছেলের সাথে প্রেম হচ্ছে একটা কর্পোরেট কোম্পানির সিইওর। এটা হচ্ছে গল্প, চাষির ছেলে এবং কর্পোরেট কোম্পানির সিইওর বউ। তো সেখানে সে সে পরিবারের সাথে যখন খেতে বসে, তখন কিন্তু তাকে অতটা সম্মান দেওয়া হয় না, তাকে তার বউয়ের দেখানো পথে চলতে হয়, বউয়ের ইশারায় নাচতে হয়।
বাকিরা যা বলে মাথা নিচু করে শুনতে হয়। এটা অতটা খারাপ লাগতো না, বাট খারাপটা লাগে কেন, ওই যে একটা প্লটের ডিভাইস, কারণ তার মধ্যে নিজের বিচক্ষণ ক্ষমতা আছে, সে নিজে বুদ্ধিমান। এইটা যে মুহূর্তে ইনফিউজ করেছে প্লটের মধ্যে, সেই মুহূর্তে একে তো হচ্ছে যে সে চাষির ছেলে, তার বিয়ে হয়েছে এত বড়লোক ফ্যামিলিতে, তাই জন্য তাকে তাদের কথা শুনতে হয়, এটা তো একটা খারাপ লাগছে। বাট তারপরে যখন জানতে পারছি যে তার ট্যালেন্ট আছে রিয়েল, তখন সেটা আরও বেশি কিন্তু খারাপ লাগছে। তো এই সমস্ত প্লটে যে ছোটো ছোটো জিনিসগুলোকে অ্যাড করা হয়েছে সেটা যথেষ্ট বেশি ভালো। এবং যদি কথা বলি 8 থেকে 16 এই শেষের দিকের 8টা এপিসোডে কি প্রোভাইড করতে পারে সিরিজটা, সেইটা নিয়ে তো মোটামুটি 14 নম্বর এপিসোডের মধ্যে আমরা বুঝে গেছি গল্পটা কী হবে। বাট স্টিল 15 আর 16 নম্বর এপিসোডে যেভাবে ডেভেলপ করা হচ্ছে গল্পটাকে, এবং যেভাবে ওই বাকি চরিত্রটাকে, বিশেষ করে পিসির চরিত্রটাকে এমন সুন্দরভাবে পিসির প্রেমটাকে দিয়েছে যে সে মাইকে করে, মানে খেয়াল নেই যে মাইকটা আছে তার মুখের মধ্যে, এবং সে প্রপোজাল দিচ্ছে এবং সেটা হলের মধ্যে সবাই শুনতে পারছে। তো সেটা কিন্তু দারুণ। এবং সে যেহেতু ওপেন আপ করে না এবং সবাই শুনতে পাচ্ছে, সেটা শুনে সে এম্বারেসড হচ্ছে, এবং সেখান থেকে একটা বিউটিফুল মোমেন্ট। তো সেটাকে দারুণ লাগে দেখতে। এবং সব থেকে ভালো লাগে ক্যারেক্টারের একটা গ্রোথ, মানে প্রথম দিকে যতটা তাকে হিট করা হচ্ছিল, পরবর্তীকালে সেই কিন্তু ততটা বেশি মজা দেয়। এবং এর পরবর্তীকালে ভিলেনের যে পরিণতি, ভিলেন যেটা করেছে টোটালি খারাপ কাজ করেছে, বাট একটা সাইড তোলা হয় যে ভিলেনের শৈশবটা কিন্তু অতটা ভালো ছিল না, তার মাথার সাথে খারাপ করেনি। বাট এই ইমোশনাল অ্যাঙ্গেলটা রেখে এটা যাতে আমাদের মাথায় চেপে বুঝতে না পারে, তার জন্য সঙ্গে সঙ্গে দেখানো হচ্ছে কিন্তু যে ওই মোমেন্টটুকুতেই তার মায়ের দুঃখ হচ্ছে তার জন্য। বাট তারপরে পরের মুহূর্তে সে যত ঘাপলা আছে বা যত দোষ আছে সব কিন্তু নিজের মৃত ছেলের ওপর চাপাতে চেয়ে নিজে একটা ভিকটিম কার্ড প্লে করছিল কোর্টের হিয়ারিংয়ের সময়। তো সেখানে কিন্তু, এবং এটা একটা জিনিস যেটা আমি মানে ভিনসেন্সো কাসানোর ক্ষেত্রেও দেখলাম, প্লাস এটা এই কুইন অফ টিয়ার্সের ক্ষেত্রেও দেখলাম যে কোরিয়ান সিরিজ। এবং আরেকটা কাজ দেখেছিলাম, সেটা হচ্ছে ওই জুভেনাইল জাস্টিস। তো কোরিয়ান সিরিজ কি মানে কোর্টের যে ট্রায়াল হয় সেটার উপরে বেশি ফোকাস করে, কমেডি জানি। তো এইটা একটা বিষয় ছিল যে পরবর্তীকালে সে নিজে যখন ছেলের উপর দোষ চাপাচ্ছে এবং সে নিজে যখন সেই ভিলেনাস কাজকর্ম করছে, তখন কিন্তু ওটা আমাদের মাথা কথা চেপে বুঝতে পারে না। এবং কিছু কিছু বিউটিফুল সিন আছে, যেমন হচ্ছে যে যেটাতে এখন হোয়াটসঅ্যাপ স্টেটাস মারফত সবার কাছে ছড়িয়ে যাচ্ছে, যে একটা 4 চাকা গাড়ি আছে যেখানে বসতে বলেছে হেইনকে, এবং হিরো ভিতরে গেছে। তারপর হিরো যখন ভিতরে থেকে বাইরে বেরিয়েছে, তখন দেখছে একটা বড় ট্রাক এসে কিন্তু গাড়িটার দিকে যাচ্ছে। সে পৌঁছাতে যাওয়ার আগে ওই ট্রাকটা গাড়িটাকে মেরে পুরো ব্লাস্ট হয়ে গেল, এবং সে ওই আগুনের আঁচের মধ্যে দিয়ে গিয়ে কাঁচটাকে ভেঙে কিন্তু হিরোইনকে বের করার চেষ্টা করছে। এবং সেইটা যখন হেইন দেখছে যে এরকম এরকম ব্যাপার, তখন কিন্তু সে রিয়েলাইজ করছে ওই মোমেন্টে যে আমি যদি ট্রিটমেন্ট না নিয়ে মরে যাই তাহলে কিন্তু হিরোর এই অবস্থা হবে। কারণ ও ভেবেছে আমি গাড়ির মধ্যে আছি এবং ট্রাকটা গাড়িটাকে মেরেছে, এবং আমাকে বের করার জন্য এতটা উদগ্রীব, মানে ও আমাকে বাঁচানোর জন্য এতটা উদগ্রীব। তো সেইটা দেখে সে রিয়েলাইজ করে যে না, আমাকে বাঁচতে হবে, আমি যদি মরে যাই তাহলে মানে এরকম হাল হবে। তো ওইটা ছিল কিন্তু রিয়েলাইজেশন পয়েন্ট। এবং ব্যাক টু প্রথম দিকের এপিসোডে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে প্রথম দিকের মানে একদম প্রথম দিকের এপিসোডে যে আমরা যেটা দেখছিলাম, যে এখানে যে একটা নেটে সার্চ করছিল হিরো, যে মানে হেইনের রোগটা কি সারবে, সে কি 3 মাসের মধ্যে মারা যাবে, কারণ সে ওর কাছ থেকে মুক্তি চাইছিল। এবং তারপর সে ঘুমিয়ে পড়েছিল, এবং তারপরে যখন এলো হেইন এসেছিলো চেক করতে, তখন সে দেখে যে বাহ, কম যেটা কত ভাবছে, আসলে কিন্তু ভাবছিল না। তো ওটা কিছু না করেই কিন্তু তার ভালোবাসা পেয়ে, মানে তার একটা অ্যাট্রাকশন পেয়ে গেছিলো। বাট তার পরবর্তীকালে কিন্তু হেইন ছিলও না সেখানে গাড়ির সিনে। তা সত্ত্বেও কিন্তু আমাদের যে হিরো, তাকে এতটা মানে গাড়ির কাছে হাতটা ফাটাতে হয়। এবং অদ্ভুতভাবে মানে তখন যে চাইছিল যে আমি এই 3 মাস কী করে রেহাই পাবো এর থেকে, সে কিন্তু ও মরে গেছে
এটা ভেবেই কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল। এবং এই যে যে হাতটা দিয়ে গাড়ির কাঁচটা সে ফাটায়, সেই হাতে তার কিন্তু চিহ্ন থেকে যায়, মানে গাড়ির কাঁচের মানে আঘাতের চিহ্ন থেকে যায়। এবং সেই চিহ্নটা পরবর্তীকালে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ দিক কিন্তু খুলে দেয় এই গল্পে, যেটাও ইন্টারেস্টিং। মানে ছোট ছোট জিনিসকে এত সুন্দর করে করা হচ্ছে। বা একটা ডায়েরির সিন আছে, যে ডায়েরির মধ্যে সমস্ত প্রমাণপত্র আছে, তো ডায়েরিটা পোড়ানো হয় এবং সেই মুহূর্তে যখন পুড়ছে আগুনটা, তারপরে হুট করে সাউথ কোরিয়াতে স্নোফল হয় এবং সেই স্নোফল হয়ে কিন্তু সেই ডায়েরিটা পড়াটা বন্ধ হয়ে যায় এবং তারপরে সেই ডায়েরিটার কিন্তু কিছুটা অংশ অক্ষত অবস্থায় থাকে, যেটা কিন্তু পরবর্তীকালে প্রমাণ হিসেবে আসে। তো এই জিনিসটাও কিন্তু ভালো করে ফোটানো হয়েছে এই সিরিজে। এরপরে যদি সবথেকে ভালো সিন, তো এগুলো ছিল। এর পাশাপাশি জেলের সিনও ভালো ছিল, যেখানে কিন্তু হেইন জেলে থাকা অবস্থায় দেখতে যাবে হিরোকে এবং সেখানে তাকে অ্যাপারেন্টলি সে ভিলেন ভাবছে, সে জানে না যে এই হিরো, বাট স্টিল তার মনের মধ্যে কৌতূহল হচ্ছে। তো সেইখানে ওই সিনটাতে সে তো বিশ্বাসই করে না তাকে, বাট ওইটুকুনি জায়গার মধ্যে হিরোর যা অভিনয়, তার যা কান্না, দারুণ, একেবারে দারুণ। তো সেটা একদমই মানে দারুণ একটা জিনিস। এবং সব থেকে হার্ড হিটিং সিন যেটা, সেটা হচ্ছে যে যখন ওরা একসাথে বিউটিফুল মোমেন্ট কাটালো, তারা একসাথে তালা আটকে গেছিলো, সেই তালা আটকানোর সিনটা অ্যাকচুয়ালি জার্মানিতে, মানে পুরো জার্মানিতে তাদের যে অ্যাকচুয়ালি মানে আমাদের মাথার মধ্যে যে ক্রেনিয়াল নার্ভস থাকে, সেই ক্রেনিয়াল নার্ভসের মধ্যে কিন্তু তার টিউমারটা ছড়িয়ে গেছিলো হেইনের। মানে অ্যাকচুয়ালি তার যে রোগটা ছিল, যে রোগটার জন্য সে মাঝে মাঝে ভুলে যেত যে সে কোথায় আছে, চারদিক থেকে দেখতো স্নোফলস হচ্ছে এবং সে কোনো জায়গায় যদি যাচ্ছিল তাহলে সে যেতেই থাকে, কোনো হুঁশ থাকে না, সময় জ্ঞান থাকে না। এবং সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না, রোগটা হচ্ছে যে তার মাথার যে ক্রেনিয়াল নার্ভ, সেই ক্রেনিয়াল নার্ভের মধ্যে টিউমারটা ছড়িয়ে গেছিলো। তো সেটার চিকিৎসা তো সাউথ কোরিয়াতে একটা ডক্টরকে তারা দেখাচ্ছিল, সে বলে দিয়েছিল যে এটার চিকিৎসা কিন্তু সম্ভব নয়। তো পরবর্তীকালে তারা জার্মানিতে গেছিলো একসাথে এবং সেই জার্মানিতে যাওয়ার সিনটাও কিন্তু সুন্দর। তো জার্মানিতে যখন তারা যায়, তখন তারা পুরো পৃথিবী থেকে একদম মানে তাদের ফ্যামিলি যারা কুটকাচালি করতো, ভিলেনগুলো, সবার থেকে একদমই আইসোলেটেড এবং তারা নিজেদের মতো সময় কাটাচ্ছিল। এবং সেই সময় তাদের একটা ভালো করে যে সময় কাটানো, তাদের একটা ভালো করে যে মেমোরি মানে তৈরি করা বা টাইম স্পেন্ড করা, সেটার পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে এমন একটা সিন যেখানে একটা রাস্তা আছে, সেই রাস্তার এক পাশে হে ইন দাঁড়িয়ে আছে এবং আরেক পাশে হিরো দাঁড়িয়ে আছে এবং হিরো হচ্ছে হে ইনের জন্য যে গুড লাকের যে পাতা হয়, সেই একটা পাতা রাখলে গুড লাক, সেই দিনটা ভালো যায়। তো সেটার সে একটা পুরো বাঞ্চ কিনে নিয়েছিল, তাতে সব দিন ভালো যায়। এবং সেই রাস্তাটা পেরিয়ে যখন আসে, সেই মুহূর্তে তার ফোনে, হেইনের ফোনে একটা মেসেজ ঢোকে যে হিরো কিন্তু তার এগেনস্টে ডিভোর্স কেস ফাইল করেছে। এবং তারপরে যখন হিরো আসে, সে সমস্ত গুড লাকের পাতা ফেলে ছড়িয়ে দেয় এবং তার সমস্ত ধ্যান ধারণা ভেঙে যায় এবং হিরোইনের মাথায় লিটারালি আকাশ ভেঙে পড়ে। তো ওইটা কিন্তু একটা বীভৎস, একটা হৃদয় বিদারক সিন ছিল বলা যায়। কারণ ওই রকম একটা সিন যে ওরকম একটা জায়গায় আসবে, সেটা কিন্তু মানে ওইটা মানে অ্যাজ এ দর্শক আমরা যখন কাজটা দেখছি, তো আমরা যখন কুইন অফ টিয়ার্স দেখা শুরু করি, তখন আমাদের প্রথমে বুঝতে পারি যে হ্যাঁ, এদের মধ্যে মানে ভালো সম্পর্ক নেই বা সম্পর্কটা সেরকম চলছে না। ইন্টারভিউ নিতে মানে যখন বলছে হ্যাঁ আমরা হ্যাপি আছি, সত্যি কি হ্যাপি আছি, মানে বুঝতে পারছি একটা সময় ভালো ছিল, বাট বিয়ের পরে এখন সম্পর্কটা ভালো নেই। তারপরে যখন ডিভোর্স কেসটা ফাইল করে হিরো এবং দিতে পারে না, তারপরে এবার জানতে পারি যে হিরোইনের মানে 3 মাসের মধ্যে সে মরে যাবে, তখন কিন্তু আমাদের ধ্যান ধারণা পাল্টে যায়। বাট পরবর্তীকালে যখন আমরা গল্প এগোচ্ছে, মাথার মধ্যে কিন্তু একটা কাজ চলতেই থাকে, যারা ওই ওই পেপারটা তো আছে, ডিভোর্স পেপারটা তো আছে, সেটা যদি সামনে চলে আসে, তাহলে এদের এত যে সুন্দর মুহূর্ত, সেটা কিন্তু হুট করে
নিমেষে শেষ হয়ে যাবে। এবং আমি এর আগের রিভিউ ক্ষেত্রে বলেছিলাম যে হিরোর যে বাড়ির লোক তারা যখন খবর দিতে যায় যে ডিভোর্সটা করো না, তখন আমাদের মনে হয় যে এরা হয়তো খবরটা দিয়ে দিল, বাট তারা যখন আনসাকসেসফুল থাকে তখন ওদের মনে হয় যে সেটা জানতে পারবে না। তারপরে জাস্ট হুট করে কিন্তু ওই ডিভোর্স পেপারটা সামনে চলে আসে, তো যেটা অ্যাকচুয়ালি তাকে মানে ফাঁসানোর জন্য করা হয়। বাট সেটা এতটা ইম্প্যাক্ট রাখে যে আমাদের কিন্তু ওই মোমেন্টে প্রচুর কষ্ট লাগে, মনে হয় যে এবার তো সব কিছু ঠিকঠাক হচ্ছিলো এদের মধ্যে, আর কোনো ঝামেলা চলছিল না, তাহলে আবার এই জিনিসটা কেন হলো, এই জিনিস যদি না হতো তাহলে কতই না ভালো হতো। তো এটা কিন্তু অবশ্যই, এটা যখন ভাবছি আমরা, তার মানে বুঝতে হবে যে আমরা কিন্তু স্টোরিটার প্রতি কানেক্ট করে গেছি, তখন কিন্তু আমাদের স্টোরিটার প্রতি পুরোপুরি জুড়ে গেছে, আর কিছু কিন্তু মানে বাকি নেই। তো এই এই প্রথম যেটা, সেই প্রথম স্টেপের মধ্যে কিন্তু সিরিজটা আমাদের জুড়ে নেয়, যেভাবে কন্ট্রাডিকশনগুলো আসে। এবং এর পাশাপাশি প্রথম দিকে ওই সিনটাও দারুণ, যেখানে জঙ্গলি শুয়োর কিন্তু আক্রমণ করবে হেইনকে, এবং সেখানে হিরো যেভাবে এসে শ্যুট করবে, এবং তার আগে অবধি দেখানো হবে যে মানে সে শিকার করে না, তার শিকার নিয়ে সবাই মজা ওড়ায়, ঠিক আছে। এবার পরবর্তীকালে আমরা জানতে পারবো যে সে শিকার করে না কারণ সে বন্য প্রাণ, নিজের শখের জন্য বা নিজের বীরত্ব প্রমাণ করবার জন্য মানে হত্যা করতে উৎসুক নয়। তখন কিন্তু তার প্রতি অটোমেটিক্যালি আমাদের শ্রদ্ধাটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো যেটা অবশ্যই একটা ভালো দিক। এবং এই পুরো সিরিজটা নেটফ্লিক্সে ট্রেন্ড করছে এই 2024-এ, এবং 2024-এ স্কুইড গেম সিজন 2 রিলিজ করার কথা আছে। স্কুইড গেম 2 রিলিজের আগে অবধি যদি কমেন্ট পাস করা যায় তাহলে কিন্তু এটা বেস্ট সিরিজ। এবার স্কুইড গেম 2 এসে যদি সমস্ত রেকর্ড চুরমার করে সব কিছু শেষ করে দেয় তাহলে বলা যাচ্ছে না, বাট মানে চরম সিরিজ, এটা চরম। মানে এবার যদিও স্কুইড গেম 2 এ সেই চান্সটা কম আছে, কারণ স্কুইড গেমই সব থেকে বেশি ভিউয়ারশিপ দিয়েছে আজ অব্দি নেটফ্লিক্সকে। তো সেখানে স্কুইড গেম 2 জেনারেলি এইসব ক্ষেত্রে কিন্তু পার্ট 2টা খারাপই হয়, বাট কুইন অফ টিয়ার্স চরম। তো এটা একটা দিক। এবং এর মানে এর পাশাপাশি যদি আমরা বলি তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে সিরিজটা শেষ হয় যত বা শেষের দিকে যায় যত, তখন কিন্তু কনফ্লিক্টগুলো আরও বাড়তে থাকে। মানে একটা মোমেন্টে আমি ভাবছিলাম যে ওই যে সিনটা ছিল যেখানে ফার্স্ট মানে একটা রোড আছে, রোডের এক পাশে হিরো এক পাশে হিরোইন, এবং হিরো যখন ছুটে আসছে তখন হিরোইন আমাদের হেইন যার নাম, সে বলছে যে আমি জানতে পেরে গেছি তুমি ডিভোর্স কেস ফাইল করেছিল। শেষের দিকে সেম সিনটাকে রিক্রিয়েট করা হয়েছে, এবং ওই রাস্তার একদিকে আমাদের হিরো দাঁড়িয়ে আছে এবং রাস্তার আরেকদিকে হিরোইন দাঁড়িয়ে আছে, এবং হিরো এইভাবে ছুটে আসছে, এবং তারপরে যে হিরোইন তাকে সে বলছে যে মানে তাকে সে বলতে যাবে বা তারা দুজনে মিট করবে, বা হেইন বলতে যাবে তাকে যে আমার সব কিছু মনে পড়ে গেছে স্মৃতি, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি এবং সব চিন্তা শেষ হবে। ঠিক সেই মুহূর্তে কিন্তু গাড়ি এসে ধাক্কা মারা দেয় হিরোকে, এবং তাদের মিটটা হয় না। তো সেই মুমেন্টে আমাদের একটা ধাক্কা লেগেছে, তাহলে কি হবে না, তাহলে কি একটা ট্র্যাজেডি। আবার যখন হিরো যখন যায় তখন হিরোইনের সঙ্গে মিট করে, তখন চারিদিকে স্নোফল হচ্ছে, একে তো ধাক্কা খেয়েছে, তারপরে একটা গুলি খায়, এবং তারপরে তার শ্বাসকষ্ট হয় অত ঠান্ডার মধ্যে। তখন আমাদের মনে হয় তাহলে এটা কি সিদ্ধার্থের মতো হবে যে ভালো 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 মনে হচ্ছে, বাট লাস্টে কি দেখালো ট্র্যাজেডি। বাট তখনও আমরা বুঝতে পারি যে না, এটা ট্র্যাজেডি নয়। তো এটা যে ট্র্যাজেডি নয় এটা আমরা শেষ মোমেন্টে গিয়ে বুঝতে পারি, তার আগে অবধি কিন্তু আমাদের যথেষ্ট হুক করে রাখে, এবং তার জন্য এই সিরিজটা আমাদের এত ভালো লাগে। এবং এই পুরো সেট আপটা যখন তাদের সমস্ত ফ্যামিলি যখন গ্রামের বাড়িতে যায়, আমার একটা জিনিস আমি চাইছিলাম যে গ্রামের বাড়িতে তারা কীভাবে সময় কাটাচ্ছে সেইটাকে একটু বেশি করে দেখানো হোক, সেটাকে একটু বেশি করে এক্সপ্লোর করা হোক। কারণ গ্রামে যখন তারা যায় তখন কিন্তু সিনগুলো যথেষ্ট ভালো হয়ে যায়, মানে গ্রামের মধ্যে মানে ওদের মানে পুরো হিরোর এরিয়ার মধ্যে, সেখানে তারা একসাথে খাচ্ছে, সেখানে তারা একসাথে টাইম স্পেন্ড করছে এবং নিজেদের কথাগুলো তারা শেয়ার করছে। তো সেটা দেখতে প্রচণ্ড বেশি রিলেটেবল লাগে। এবং এই সিরিজটার এটাই মজা যে প্রথম দিকে এরা সিইও, এরা বিশাল বড় লোক,
এইটা দেখে যদি আমাদের ডিস্ট্র্যাক্টেড ফিল হয়, তো যে মুহূর্তে তারা হিরোর গ্রামের বাড়িতে শিফট হয়ে যাবে, যখন তাদের সম্পত্তি ধুলোয় মিশে গেল, তখন যে সিম্পলিসিটিটা দেখানো হয়েছে সেটা কিন্তু আসলে দারুণ। এবং সেই মোমেন্টে তাদের মধ্যে যে সমস্ত কথা হবে, এবং সেই মোমেন্টে তারা হিরোর ছোটোবেলাতে সে আর্মিতে জয়েন করেছিল, বা তার পাশাপাশি বক্সিংয়ে ভালো ছিল, বা তার পাশাপাশি সে সাঁতার কাটতে ভালো পারতো। এবং এটার মজা এটাই যে সিরিজের প্রথমে কিন্তু হিরোর ছবিটা দেখিয়ে ভয়েস ওভারে বলে দিচ্ছে না যে সে বিশাল ট্যালেন্টেড, সে ফ্যামিলির মধ্যে একদম অন্যরকম একটা প্রতিভা একটা হয়ে জন্মেছে, সে বক্সিংয়ে দারুণ, সে মিলিটারিতে দারুণ, সে সাঁতার কাটতে ভালো পারে, সে ছোটোবেলায় প্রাণ বাঁচিয়েছে। এগুলো কিন্তু কিচ্ছু কিন্তু বলে দেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু আস্তে 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 করে খুলতে থাকে পেঁয়াজের খোসার মতো। তার জন্য কিন্তু যদি 4-5টাও এরকম রহস্য থাকে, যেটা আমরা 2-3টে এপিসোড দেখতে দেখতে খুলছে, তাহলে আমাদের এক্সপেকটেশান থাকে যে তাহলে এটা ভালো করে দেখি হয়তো এরপরে নেক্সট কী রহস্য আসবে। তো একটা এমনি জুড়ে থাকি আমরা এটার প্রতি। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স আমাদের প্রোভাইড করতে পারে এই সিরিজটা। ওভারঅলে যদি ওভারঅল বিচার করা যায়, একটা দারুণ এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে। এবং তার পাশাপাশি যদি বলা হয় যে সমস্ত কোরিয়ান কাজে, মানে মোস্ট অফ দ্য কোরিয়ান কাজে কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে তাদের যে লাভ স্টোরিটাকে, সেইটাকে কিন্তু কোথাও গিয়ে কানেক্ট করা হয় শৈশবের সাথে। যে ঠিক আছে, এইটা আমাদের হিরো, এটা আমাদের হিরোইন, এদেরকে তোমরা দেখতে পাচ্ছ প্রেম করতে, তো এদের প্রেমটা কিন্তু এখনই যে হচ্ছে তা কিন্তু নয়, এরা কিন্তু মানে শৈশবেও কিন্তু এরা মানে খুব ভালো প্রেমিক প্রেমিকায় ছিল। এটা দিয়ে আমাদের জিনিসটা বলা হয়। তো এইখানেও কিন্তু সেটা আছে, এবং এইখানে সেটা আছে, এবং এখানে এটা যে কী মারাত্মকভাবে আছে ধারণার বাইরে। মানে এখানে একটা মেয়ে ডুবে যায়, একটা ছেলে বাঁচায়, এবং হিরোইনকে যখন হিরোইনের মেমোরি চলে গেছে, তখন বলে যে আমি ওই ছেলেটা ছিলাম যে তোমাকে ডুবে যাওয়ার থেকে বাঁচাচ্ছিলাম। এবং এই সিনগুলো না নর্মাল সিন, বাট এগুলো যখন একটা দর্শক দেখে না, তার মানে রাগে হাত পা নিস করে তার মনে হয় যে চড়িয়ে মারতাম পেলে ভিলেনটাকে। এবারে চড়িয়ে মারতাম, এটা অ্যাকচুয়ালি মানে মনে হয় কেন, তার কারণ হচ্ছে যে সে তো একটা মিস ইনফরমেশান পেয়ে গেল। হিরোইন তো তাহলে ভাবতে শুরু করে দিল যে না, তাহলে এই আমাকে বাঁচিয়েছে, তাহলে এর প্রতি আমাদের মানে অ্যাফেকশন চলে যাবে, তাহলে হিরোকে পাত্তা দেবে না। তো মানে ভীষণ। আরও একটা সিন আছে যেটা হচ্ছে যে যখন ওই ইয়ের মধ্যে, যখন তার ওই যে ক্রেনিয়াল নার্ভ মাথার সেখানে যখন টিউমারটা ছড়াবে, এবং সে তো প্রথমে সাউথ কোরিয়াতে গিয়েছিল ডক্টরের কাছে, সে বলেছিল যে এখানে কোনো চিকিৎসা মানে এখনও অবধি নেই, এবং বাঁচার চান্স 3-4 মাস তার বেশি নয়। তারপরে তো সে জার্মানিতে যায়, জার্মানিতে যে টেস্ট হয় সেখানেও কিন্তু একই রকম আসে, মানে টেস্ট করাতে অ্যাকচুয়ালি যায়, বাট তারপর আরেকবার জার্মানিতে টেস্ট করতে যাওয়ার কথা বলে, বাট সেখানে মানে টেস্টটা করতে যায় না। এবং তার পরবর্তীকালে আরেকটা জায়গাতে ফাইনালি সে জানতে পারে যে এটা কিন্তু মানে টেস্ট করা যাবে, বাট মাথার মধ্যে ক্রেনিয়াল নার্ভের মধ্যে যেহেতু টিউমারটা ছড়িয়ে গেছে, সেটা আর টিউমারটা কোনো সলিড ফর্মে নেই, লিকুইড ফর্মে আছে। তো সেটাকে যদি বের করতে হয় স্ক্যালপেল দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু মানে ব্রেনের যে সেলস আছে সেগুলো ঘেঁটে যাবে, এবং স্মৃতি কিন্তু মুছে যাবে। এবং সে বলে যে আমি যখন অপারেশনটা হয়ে বেরোবো, বা অপারেশনটা যখন আমার হবে, আমি যখন অপারেশন থিয়েটার থেকে বেরোবো, তখন যেন আমি চোখের সামনে তোমাকে দেখতে পাই। বাট হিরোর ওপর একটা এমন কেস করা হয় যে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, এবং হিরোইন থেকে দেখতে পায় না। তো একটা এমন একটা মর্মান্তিক একটা ব্যাপার, যেটা কিন্তু দেখে আমাদের কষ্ট লাগে যে এটা কেন হলো। তো এইরকম যে সিনগুলো না দেখে আমাদের মনে হয় যে এটা কেন হচ্ছে ভাই, এইটা কেন হচ্ছে, মানে এটা তো না হতেও পারতো, এটা হলে এটা খারাপ লাগছে, এবারে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে। এবং তখন এগুলো হচ্ছে সব থেকে বড়ো প্রমাণ যে আমরা ওই প্লটে, ওই সিরিজটার মধ্যে পুরোপুরি কিন্তু ঢুকে গেছি, ওখান থেকে কিন্তু বেরিয়ে আসার কোনো অপশান কিন্তু নেই। এবারে সব থেকে যদি কোনো সিন যেটা মানে মনে থাকবে, যেটা সব থেকে বেশি এফেক্টিভ, সেইটা হচ্ছে যে যখন তারা জার্মানি থেকে আসে, এবং জার্মানি থেকে আসবার পরে যখন
তাদের মধ্যে ডিভোর্সটা মানে জানতে পেরে গেছে হেইন, এবং তারা আলাদা থাকা শুরু করেছে। এবং হেইন ঠিক করেছে যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমি যত লয়ার ফয়ার আছে সবাইকে ডেকে ওকে এমন গোল খাওয়াবো ও ভাবতেও পারবে না। তো এইরকম যখন মানে হেইনের ভাবনা চিন্তা চলছে, ঠিক সেই টাইমে বৃষ্টি পড়ে, এবং বৃষ্টি পড়ে এবং তারপরে আমরা দেখতে পাই যে হেইন জার্মানি যাওয়ার স্মৃতিটা ভুলেছে, এবং সে মনে করছে এখনও জার্মানি যায়নি, এখনও ডিভোর্স হয়নি। এবং সে মানে যে একটু আগে অবধি বলছিল কেস ঠুকে দেবে হিরোর উপর, সেই হেইন কিন্তু হিরোকে জড়িয়ে ধরে এবং তার সাথে ভালো করে ব্যবহার করে, এবং সেটা দেখে হিরো যেভাবে কাঁদতে থাকে, মানে ওটা দারুণ। ওটা বেস্ট ইমোশনাল সিন না, ওটার থেকে বেস্ট ইমোশনাল সিন হয় না। ওটার মতো কিছুটা সিন হচ্ছে ওই যেটা ওই গাড়ির মধ্যে আগুন লেগে যায় এবং মানে কাঁচ ফাটিয়ে সে বের করতে যায়, ওটাও ভালো। বাট এইটা তো তার প্রথমে আসে, এটার ইফেক্টটা মানে দারুণ। এবং সেমভাবে আরেকটা কাপলের কথা যেটা বলছিলাম, যে হিরোইনের যে ভাই, তার একটা সিন আছে যে সেখানে সে মানে তার যে আর কি স্ত্রী, সে তো বারবার তাকে ছেড়ে যায়, এবং সে যখন তাকে ছেড়ে যায় স্ত্রী প্রথমবারে, সে সাইকেল চালানো শেখে এবং সাইকেল চালানো ভালো করে শেখেনি। সো ওই অবস্থায় যেভাবে সাইকেল চালিয়ে যায় আমরা দারুণ। এবং আরেকটা সিন থেকে দেওয়া হয়েছে পরবর্তীকালে যখন আবার মানে তাকে নিতে আসে, স্ত্রী যেতে চাইছিল না, এবং তার স্ত্রী যেভাবে তার প্রতি প্রেম আছে সেটাও দারুণ, মানে এটা আনএক্সপেক্টেড ছিল। তো তখন আর কি সে সাইকেল নিয়ে একটা 4 চাকা তাড়া করে, এবং তারপরে সে যেভাবে ফাইট করে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে তবু সে হার মানছে না, মানে সে দেখিয়ে দিচ্ছে যে ঠিক আছে মানে নিয়ে যাচ্ছিস দেখ এবার মানে কাকে বলে বদলা। দারুণ দারুণ, মানে ওইটা কিন্তু মানে একদম বিভৎস সিন ছিল। এবং আরও হিট করে কোনটা, যে সেখানে একটা মেলার সিন আছে, যে মেলাতে এবারে হিরোইন পালাতে যায় হেইনের ভাইটাকে ছেড়ে, বাট তারপরে সে যখন শুনে লোকেরা বলা বলি করছে যে কি খ্যাপা, এর বউকে ছেড়েই যায়, বা কী এমন বউকে ছেড়ে যাচ্ছে, তখন সে যেভাবে কাঁদে আর ফিরে আসে, দারুণ। মানে ওইখানে যেহেতু ওদের মধ্যে একদমই কোনো কেমিস্ট্রি ছিল না, এবং প্রথম থেকেই ওকে মানে অদ্ভুত অদ্ভুত জিনিস, মানে যখন ওরা মদ খেত, বউটা বলতো তুমি মদ খেতে না তুমি খাও, আবার ওই যখন টয়লেট করতে যেত বাকি মদ খেয়ে নিত, এ যখন বলতো মদ খেতে তখন বলতো তুমি তো খেয়ে নিচ্ছ মনে করছে না, মানে এরকমভাবে ওকে আর কি বোকা বানাতো। বাট ওই লাস্টে এমনভাবে প্রেমে পড়ে, দারুণ। মানে সত্যি কিন্তু সেটা দেখে মনে হয় যেন উসুল হয়ে গেছে। এবং এর পাশাপাশি হেইনের যে মা বাবার চরিত্র, মায়ের সাথে তো মানে একটা বিশাল বড় একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল, কারণ হেইনের যে মা, সে মনে করতো যে ছোটোবেলাতে তার মানে ভাই মানে ডুবে গেছিলো আর হেইনও ডুবে গেছিলো, বাট হেইনের মা মনে করতো যে এই যে হেইনের ভাই মরেছে ডুবে, সেটার পেছনে হেইন দায়ী। তার কারণ হচ্ছে যে মানে একটা সিনকে মানে কত রকমভাবে একটা কোরিয়ান সিরিজ দেখাতে পারে। মানে প্রথমে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে হেইন ডুবে যাচ্ছিল ছোটোবেলায়, এবং তার ভাই তাকে বাঁচাতে গেছিলো, এবং তারপরে তার ভাই মারা যায়। এইটা ভেবে তার মা সব সময় দুঃখ করে, ঠিক আছে, এবং হেইনকে কোনোদিনও ক্ষমা করতে পারেনি। তারপরে ওই একটা সিনকেই দেখানো হয় এমনভাবে যে ভিলেন কিন্তু তাকে বাঁচিয়েছিল ছোটোবেলায়, এবং তারপরে কিন্তু সে প্রাণ ফিরে পায়। আরও পরে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি যে হিরো, সে কিন্তু বাঁচিয়েছিল ছোটোবেলায় হেইনকে, এবং তখন আমরা বুঝতে পারি যে এদের কানেকশানটা কতটা ডিপ। এবং তখন আমরা বুঝতে পারি আরও একটা ইনফরমেশান আছে যে এবার ভাইটার কী হবে না, ভাইটাকে কিন্তু ভিলেনের মা মেরেছিল। ভিলেনের মা কে সেটা কিন্তু আমরা এই সিরিজের মধ্যে দেখতে পাই, এবং ভিলেনের মানে মায়ের সাথে সম্পর্ক কিন্তু মানে পুরো ভালোভাবে এস্টাবলিশ হয়েছে। সেটা হচ্ছে আমরা যদি ভাবি যে মানে হিরোর ক্ষেত্রেও তাহলেও, কারণ হিরোর ক্ষেত্রে যখন সে প্রথমে যখন ডিসিশন নেয় যে সে এরকম বিয়ে করবে, তখন তো সে জানতো না যে হেইন এত বড় লোক, তো তখন কিন্তু তার বাবা বা কেউ তাকে সাপোর্ট করছিল না, বাট সেখানে তার মা কিন্তু তাকে সাপোর্ট করে। এবং সে দেখবেন যখন বাইরে থেকে আসে কাজ করে গ্রামের মধ্যে, তখন কিন্তু তার মাকে সে জড়িয়ে ধরে। তো এটা একটা সিন আছে। আবার ভিলেনের মায়ের সাথে তার যে সম্পর্কটা, তার মা ছোটোবেলাতে তাকে অতটা পাত্তা দিত না, তাকে কোথাও সঙ্গে নিয়ে যেত না, এবং তাকে শুধু টাকা দিয়ে বা টাকা ধরিয়ে দিয়ে তাকে খুশি থাকতে বলতো। একটা যে স্নেহ, একটা যে মমতা, সেগুলোর কোনো কথাই ছিল না। আবার এখানে হেইনের যে মা, সে একটা পুরোপুরি ভুল
ভ্রান্ত বিশ্বাসের উপর দাঁড়িয়ে তাকে কিন্তু দোষী মনে করতো। তো এটা কিন্তু ভালো করে এস্টাবলিশ হয়েছে এখানে। এবং এর পাশাপাশি যেটা ভাবনা চিন্তা করা দরকার সেটা হচ্ছে যে একটা মিষ্টি জিনিস খুব ভালো লাগে যে এখানে আমরা প্রথমে কিন্তু মানে প্রেম করার সময় জানতো না মানে হেইন যে এত বড় সেটা কিন্তু হিরো জানতো না। তো হেইন বলতোও না বা দেখে মজা নিত, বাট হেইন বড়লো কি ড্রেসই পরতো যেগুলোর মধ্যে ছোটো ছোটো হোলস থাকবে বা স্কার্ট, সেগুলো দেখে ভাবতো ছোটো ছোটো কাপড় পরে বা ছেঁড়া কাপড় পরে হয়তো প্রচণ্ড গরিব। তো তার জন্য সে বলছে ঠিক আছে তুমি গরিব অসুবিধা নেই, আমি তো একটা চাকরি করি, তো আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে কিন্তু ভালো রাখবো। তো এইগুলো দারুণ, মানে এটা একটা দিকে আমাদের মানে হাসি পায় যে বাপরে কেমন করছে, একটা দিকে ভালো ফিল করায় যে টাকা পয়সা বা ও যে 1 ট্রিলিয়ন ক্লাবের মেম্বার হতে যাচ্ছে হিরোইন, সেগুলো কিন্তু দেখে সেগুলো কিন্তু পটেনি তার, মানে মনোভাবই পুরো অন্যরকম। তো ওরাল এগুলো ছিল এই সিরিজটা আমার যেটা সব থেকে মানে ভালো লেগেছে। সেই দিকগুলো আরও অনেক 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 কিছু বলার আছে। 16টা এপিসোড এবং প্রতিটা এপিসোড ওই 1-1.5 ঘন্টা করে, মানে দারুণ। এত বড় এপিসোডের সিরিজ আমি দেখিনি। তো আমি রেকমেন্ড করবো সবাইকে দেখার জন্য। 2024-এ নেটফ্লিক্সে ট্রেন্ড করছে এবং এরপরে তো আমি মানে হিরোরও অন্যান্য কাজ দিলাম, ইটস ওকে নট টু বি ওকে, আর হিরোইনেরও আরও দুটো, একটা তো ভিনসেন্সোর যে অ্যাক্টরটা তার সাথেও করেছে একটা সিরিজ ওই আদিবাসীদের মতো সাজ পোশাক, আর আরেকটা রোমান্টিক সিরিজও করেছে দেখলাম আগে। তো সেগুলো দেখতেও মানে প্রচণ্ড মানে উৎসাহী যে সেইগুলোকে কীরকম করে কী করেছে। বাট এটা একটা অন্যরকমই সিরিজ, মানে এটা আমি আরেকবার বা 2 বা 3 বা 4 বার আমি যবারই দেখবো মানে আমার দেখতে ইচ্ছে করবে। মানে যেরকম ভিনসেন্সোটাও করেছিল যে আমার দেখতে ইচ্ছা করছিল আরও, তো এটাও কিন্তু একটা সেরকম সিরিজ এবং দারুণ সিরিজ। তো আমি নেটফ্লিক্সকে চাইবো যে সেই যে হিরোইন তার সাথে আরও যেন কাজ করি, হিরোর সাথে তো কাজ করুকই, সে অলরেডি মানে হাইয়েস্ট পেড অ্যাক্টার, এবং তার কান্নার সিনে সে যেভাবে অভিনয়টা ফুটিয়ে তুলেছে মানে দুর্ধর্ষ অভিনয়, ওরকম অভিনয় মানে হয় না।